আমরা শুরু করি পেজ নাম্বার 230। দিয়ে দেওয়া হয় একটু ওয়েট। আমরা শুরু করি পেজ নাম্বার 230 এর বিফোর ডায়ালাইসিস। ডায়ালাইসিসের পূর্বে আমরা কি দেখি যে ভাইটাল সাইন চেক করি, ওয়েট চেক করি, ভাইটাল সাইন চেক করি। কারণ যেহেতু ডায়ালাইসিস একটা কি বলে মোটামুটি হোল বডিটারই তো ব্লাডটা চেঞ্জ হয় না, এই ভাইটাল সেলগুলো আগেই চেক করে নিয়ে নিতে হয় আর কি। এরপর আসি হলো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো এই চারটা জিনিস উইথহোল, অ্যান্টি হাইপারটেনসিভ, সিডেটিভ, ভ্যাসোডাইলেটর, তারপরে চারটা না আরো কয়েকটা আছে, তারপরে ডিজক্সিন। গতকাল বলছিলাম লিখতে যে ডিজক্সিন, ইনসুলিন আছে। এটা এখানে লেখা নাই, ডিজক্সিন লেখা নাই, ইনসুলিন লেখা নাই। এগুলো একটু কাইন্ডলি লেখো যে ডিজক্সিন, ইনসুলিন এগুলো হোল্ড করে রাখতে হয়। হ্যাঁ, অ্যান্টি হাইপারটেনসিভ তো আছেই, সিডেটিভ, ভ্যাসোডাইলেটরস, তারপরে ডিজক্সিন, ইনসুলিন এগুলা মানে দিতে হয় না, বন্ধ রাখতে হয়। তারপরে আরেকটা আসে হলো যে ভাইটামিন বি এন্ড সি এগুলো হোল্ড মানে পেশেন্টকে দেওয়া উচিত না। ভাইটামিন বি এন্ড সি এগুলো হ্যাঁ, এসপি কেন হোল্ড করে রাখে না? হ্যাঁ, বুঝি নাই। ক্লোপিড্রাজল হোল্ড করে রাখে? ক্লপিড্রোজেল এর পরিবর্তে অ্যাসপিরিন দেওয়া হয়। ক্লপিড অ্যান্টি হ্যাঁ ভাই, ওটা হোল্ড হাইপারটেনসিভ। করে রাখে না? হ্যাঁ, হোল্ড করে রাখে। বেশিরভাগ মেডিসিনই তোমার যেগুলো, যেহেতু এটা ডায়ালাইসিসের আগে কোনো অ্যান্টিবায়োটিক বলেন কোনো মেডিসিনই দেয় না হ্যাঁ ওই জিনিস। অ্যান্টিবায়োটিক রাইট, যদি এখানে লেখা নাই অ্যান্টিবায়োটিক হোল্ড করে রাখা হয়। দাঁড়াও, যা হওয়া চিল্লাইতেছে বুঝছো, একটু ওখানে mute ছিলাম, করো। দেখতাম যে মানে কোনো মেডিসিনই দেয় না। যেদিন ডায়ালাইসিস হয় ওই দিন সকালবেলা কোনো মেডিসিন দেয় না, কোনো হাইপারটেনসিভ ড্রাগ হচ্ছে কোনো কোনো কিছু কোনো দেয় না। টাইপের মেডিসিনই না, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হতে পারে, এটা লজিক্যাল রিজনও না, আছে আমাদের আসলে, তাই এখানে না? দেয়, সব মেডিসিন দেয় ভাই, খালি প্রেশারের ওষুধ আর হাইপার টেনশনের ওষুধ দেয় না। না অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ কেন দিবে ডায়ালাইসিসের আগে? না না, আমি বললাম নাই আমাদের বলো। এখানে আর কি দেয় না, হ্যাঁ, দেয় না। কিন্তু অন্য ওষুধ সবগুলাই দেয়। দেখো অ্যান্টিবায়োটিকও দেয় না, কারণ আমি আমি অ্যান্টিবায়োটিকও দেয় না, হ্যাঁ, দেখছি। প্রশ্ন আমিও পাইছি। অ্যান্টিবায়োটিকও হোল্ড করে রাখা হয়, অ্যান্টিবায়োটিক। হ্যাঁ ভাই, অ্যান্টিবায়োটিকও দেয় না। ছিলাম 1 মাস। আমি ডায়ালিসিস ডিউটি করিনি অনেস্টলি, আমি এমনি রাউন্ড মেরে চলে আসছি এরকম। ডায়ালাইসিসের ডিউটি নিয়ে ডায়াবেটিস লোক আমার জব হয়। ডায়ালিসিস ডিউটি কি মজা এমনি? হ্যাঁ, ডায়ালিসিস খালি প্রেশার মাপতে হয়। ও, এটা তো তুমি যদি ভালোই। প্রেশারই মাপবা, শিখার থাকলে অনেক কিছু আছে না। এটাই। এবার চলো, এটা হলো বিফোর ডায়ালিসিস আমরা এগুলো করি, কিন্তু ডিউরিং ডায়ালিসিস আমরা কি করি? ডিউরিং ডায়ালিসিস আমরা vital sign every 30 minutes, bed rest with frequent position change, monitor for signs of bleeding, এবং ব্লিডিং এর চান্স থাকে এটা দেখতে হয়। কারণ কি? কারণ ব্লাড কিন্তু হেপারানাইজ থাকে, বুঝছো? এই কারণে ব্লিডিং এর কোনো রিস্ক আছে কিনা এটা চেক করতে হয়। আর্টারি স্ট্রেস সিনড্রোম তো বললাম। এই যে মেডিকেশন, একই জিনিস, মেডিকেশন টু বি হোল্ড লাইক বিফোর ডায়ালিসিস, লাইক অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দ্যাট আর dialyzed out, antibiotic, digoxin, water soluble vitamin like vitamin B and C, including insulin, এগুলো হোল্ড করে রাখা হয়। এবার আসলে পোস্ট ডায়ালিসিসের পরে আমরা কি কি দেখা গুরুত্বপূর্ণ, এখানে মনিটর ওয়েট এন্ড ভাইটাল সাইন, তারপরে মনিটর ফর কমপ্লিকেশন লাইক হাইপোভলিমিক শক। মোস্ট ডেডলি হলো ডায়ালাইসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম, এইটা বেশি করে এখানে কোশ্চেন হয় অনেক। ডায়ালাইসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম, এবং এইটা মোস্টলি প্রথম ডায়ালাইসিসে বেশি হয়। ফার্স্ট ডায়ালাইসিস যখনটা হয় না
তখন এটা যদি ডায়ালিসিস ডিসইকুইলিব্রিয়াম যদি হয় কোনো পেশেন্টের, ফার্স্ট ডায়ালিসিসটাই বেশি যদি হয় তাহলে ফার্স্ট ডায়ালিসিসই বেশি হয়। এবং এইটার ম্যানেজমেন্ট একদম ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারের ম্যানেজমেন্টের সমান, একদম হুবহু এই টাইপের, কোনো পার্থক্য তো খুব একটা নেই। তো এটাই আমরা একটু বোঝার চেষ্টা করি যে ডায়ালাইসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোমটা কি। ডায়ালাইসিসের আগে পেশেন্টের হোল বডিতে প্রচুর পরিমাণ ওয়েস্ট প্রোডাক্ট থাকে, লাইক ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, মেথিল এগুলো থাকে, তাই না? তো ডায়ালাইসিসের মাধ্যমে যখন এই বডি থেকে দ্রুত ওয়েস্ট প্রোডাক্ট গুলা বের করে নিয়ে আসা হয়, বের করে নিয়ে যতটা ইজি, ডায়ালাইসিসের মাধ্যমে আমরা কি করি, হোল বডি থেকে তো ওয়েস্ট প্রোডাক্ট গুলো বের করে আসি। তো আমাদের বডি থেকে ওই ওয়েস্ট প্রোডাক্টটা যত ইজিলি আমরা ফিল্টার আউট করতে পারি, কিন্তু আমাদের ব্রেইন থেকে এই জিনিসটা এত ইজিলি করা যায় না। কারণ এটা মেইন কারণ হলো ব্লাড ব্রেন ব্যারিয়ার। এর মেইন কারণ হলো ব্লাড ব্রেন ব্যারিয়ার। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেহেতু ব্লাড ব্রেন ব্যারিয়ার আমাদের একটা ফিল্টারের মতো কাজ করে, তো এখানে বিষয়টা হয় যে ব্লাড থেকে যেহেতু আমরা ইজিলি ব্রেন থেকে আমরা ইজিলি যেহেতু ব্লাডটা নিয়ে আসতে পারি না, তখন আমাদের ব্রেইনে এই একটু দাঁড়াও, যাও একটু কাম প্লিজ, যাও। দাও দাও দাও। জয়ী, একটু ধরো না। সাদিয়ার কোলে দিয়ে আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে ভাইয়া এই, বাবুকে হ্যাঁ, কোলে দিয়ে দেন আমার। তুমি আইসো, সাথে তো আসতে পারো, তোমার বেশি তো দূরে না, এক সময় আইসো, হুট করে চলে এসো, ভাইয়া বুঝছো? না না, আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে, দাঁড়াও একটু দাও, দেখো, তো একটু নাও না। এটা একটু ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। যেটা বলতে চাচ্ছিলাম, ডায়ালাইসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম। আচ্ছা, এটা আরেকবার একটু বলি যে ডায়ালাইসিস করার পরে সবচেয়ে যতগুলো প্রবলেম হয়, সবচেয়ে মেইন ডেডলি প্রবলেম হলো তোমার ডায়ালাইসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম। এবং এটা কিন্তু ফার্স্ট যদি পেশেন্টের হয়, যদি হয় ডায়ালাইসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম, তাহলে ফার্স্ট ডায়ালাইসিসে এটা বেশি হয়, যদি হয় আর কি, পেশেন্টের হওয়ার চান্স থাকে, তাহলে প্রথম ডায়ালাইসিস হবে। এছাড়া বাকিগুলো দেখি খুবই কম দেখছি। তো ডায়ালাইসিসের আগে পেশেন্টের হোল বডিতে যখন তোমার প্রচুর ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়, মানে ওয়েস্ট থাকে, এই জন্যই তো ডায়ালাইসিসটা করে, তাই না? এবং ডায়ালাইসিসের মাধ্যমে আমরা তখন কি করি, হোল বডি থেকে ওয়েস্ট প্রোডাক্টটা বের করে যত ইজিলি আমরা বের করে আনতে পারি, ব্রেনের ব্রেন ব্লাড ব্যারিয়ারের জন্য এই ব্রেন থেকে কিন্তু ওয়েস্ট প্রোডাক্ট বের করা এত ইজি না। আমরা বিবিবি বা ব্লাড ব্রেন ব্যারিয়ার নামক একটা আছে আমাদের দ্বারা,
এই যে এটা ব্রেনের এবং ব্রেনের একটা কাভারিং না, আই মিন একটা এক ধরনের একটা ব্যারিয়ার দেওয়া থাকে যেটাকে ব্লাড ব্রেইন ব্যারিয়ার থাকে, যেটার মাধ্যমে ইজিলি ব্রেন বডির থেকে কোনো ওয়েস্ট প্রোডাক্ট বা কোনো একটা সাবস্টেন্স ব্রেনে চলে যায় না। ঠিক একই রকম ভাবে ব্রেন থেকেও কোনো একটা সাবস্টেন্স বা যে কোনো কিছু ইজিলি বডিতে আসে না, এটা একটা ব্যারিয়ার বা বাধার মতো কাজ করে। তো এই ব্লাড ব্রেন ব্যারিয়ার এর জন্য সহজেই আমরা কি এই ব্রেন থেকে ওয়েস্ট প্রোডাক্ট সহজে বের করা যায় না। আর এইটাকে এই প্রবলেমটার জন্য প্রথমে আগে ব্রেন থেকে ম্যানিটলের মাধ্যমে ওয়েস্ট প্রোডাক্টগুলো আগে বডিতে নিয়ে আসে, দেন ডায়ালাইসিস স্টার্টের মাধ্যমে ধীরে ধীরে ডায়ালাইসিসের মাধ্যমে বডি থেকে ওয়েস্ট প্রোডাক্টগুলো কি করে বের করে নিয়ে আসা হয়। আর যাতে করে কি হয় ব্রেনটা সোয়েলিং না হয় এবং নিউরোলজিক্যাল সিমটম যাতে ডেভেলপ না করে, এটাই মূলত এটাই হলো এটাই হলো টোটাল বিষয়টাই। এই ডায়ালাইসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোমটাকে প্রিভেন্ট করার জন্য করা হয়। তাহলে ডায়ালাইসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোমটা কি, যে by the time patient goes for dialysis for the first time, they would have accumulated a lot of waste products such as urea in their body and brain. During dialysis, the waste products from the body is removed slower from the brain than from the rest of the body because of the blood-brain barrier. It creates imbalance in the osmolality. মানে কেন এই জিনিসটা হয়, কেন আগে আমরা তাহলে এই ব্রেন থেকে নিয়ে আসি? কারণ দেখো, আমরা যদি আগে বডি থেকে নিয়ে আসি তখন প্রবলেমটা হয় কি অসমোলারিটি, মানে কি কম ঘনত্বের অংশ থেকে অধিক ঘনত্বের দিকে ব্লাড ট্রান্সফার হয়ে যাবে, এই প্রবলেমটা হয়। এখানে মূলত প্রবলেমটা এই কারণে এটা হয়। এবং এর ফলে কি হয় ব্রেন সোয়েলিং হয়ে যাওয়ার চান্স থাকে যদি আগে আমরা বডি থেকে ব্লাডটাকে ফিল্টার করা শুরু করি। এইটাকে প্রিভেন্ট করার জন্য এই ব্রেন সোয়েলিং এর ফলে এটা ক্রানিয়াল প্রেসার বেড়ে যায় এবং ওই রিলেটেড সিম্পটম গুলো বাড়ে। তো এটাকে প্রিভেন্ট করার জন্য আগে ম্যানিট্রলের মাধ্যমে ব্রেন থেকে ব্লাডটাকে বডিতে, দেন বডি থেকে এটা ডায়ালাইসিসের মাধ্যমে তোমার ফিল্টার মানে ফিল্টার আউট করা হয়। এটা হলো মূলত এটাই হলো মূলত সিস্টেম। It creates imbalance in the osmolality between the brain and the rest of the body with movement of fluid to the brain with swelling of the brain accompanying neurological symptoms. এবং অলরেডি বলছি যে ডায়ালিসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোমের ম্যানেজমেন্ট হুবহু ইন্ট্রাক্রানিয়াল প্রেসার হলে যে সিস্টেম একই রকম। এবার একটা হলো সিজার প্রিকশনস। তো ডায়ালিসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম neurological symptoms related to cerebral edema caused by rapid removal of urea from the blood in the body then from the brain. ঠিক আছে, এখান থেকে কোশ্চেন হয়। আর যেহেতু এই ডায়ালাইসিস ডিসইকুইলিব্রিয়াম যদি হয়, যেহেতু ব্রেন সোয়েলিং হয়ে যায় এবং ব্রেন রিলেটেড ইস্যুগুলা বা ইন্টারক্রানিয়াল প্রেসার রিলেটেড সিম্পটম গুলা ডেভেলপ করে। প্রথমে কি হয় যে নাউসিয়া, ভমিটিং থাকে, এলিভেটেড ব্লাড প্রেসার, পেরিফেরাল প্যারেস্থেসিয়াস মানে তোমার হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল অসার অসার মনে হয়, তারপর ডিসওরিয়েন্টেশন হয়ে যেতে পারে, লেগ ক্র্যাম্পস হতে পারে, ফাইনালি কোমা এন্ড ডেথ। আর ম্যানেজমেন্ট কি সেম অ্যাজ তোমার ইন্টারক্রানিয়াল প্রেসারের মতো, ক্যান বি প্রিভেন্টেড বাই স্লোয়িং ডাউন দ্য ডায়ালাইসিস উইথ ইনিশিয়াল ডায়ালাইসিস। আর আরেকটা হলো কি সিজার প্রিকশন, মানে একদম হুবহু ইন্টারক্রানিয়াল প্রেসার যেভাবে মানুষ করে ওইরকম, মানে হেড অফ দি বেড তোমার 30 to 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। তারপরে কোনো কি বলে জোরে হাসি কাশি যাবে না, এই রিলেটেড। তো এখানে ডায়ালিসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোমে দেখছো কেউ? সাদিয়া আমার মনে হয় বেশি ভালোই কাজ করছে এখানে। কখনো দেখছিলা? আমার আসলে ডায়ালিসিস সম্পর্কে খুব একটা দেখিনি আর কি। দেখছিলা এই ডায়ালিসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোমের কোনো হিস্ট্রি পেশেন্টের ভিতরে? হসপিটালে আমি অথবা এনে লাভ দেখি কেউ নাই। কেউ দেখো নাই না? এখান আমরা থেকে দেখছি অনেকদিন ধরে পেশেন্ট ডায়ালাইসিস করে, নতুন ডায়ালাইসিস দেখি না ভাই। আচ্ছা অনেক আচ্ছা। সিকেডির পেশেন্ট তো ভাইয়া। ও আগে থেকেই মানে লং টাইম ধরে করতে থাকে তো। হ্যাঁ হ্যাঁ, লং টাইম ধরে প্রায় পুরা
ফ্লুইড ভাইয়া পড়া ভাই, আপনি যে একটা পড়া পড়াইছেন না ভাই, যে অ্যালবুমিন বাড়লে এই যে কমে যায়, তো এই পেশেন্টের সাথে আমি রিলেট করলাম, ওনার অ্যালবুমিনও কম আর ওনার ফ্লুইডে পুরো শরীর ভরা। তার মানে হ্যাঁ, যে ভাই ফ্লুইড অ্যাকুমুলেট করতে পারছে না ব্লাড ভেসেলের সাথে, অ্যালবুমিন ইয়েস। কম, প্রতি ডায়ালিসিসে ভাই অ্যালবুমিন। হ্যাঁ, যারা দেখবা এই যে লিভারের পেশেন্টের সেম একই প্রবলেম, তাদেরকে অ্যালবুমিন দিতে হয় হ্যাঁ সেম ভাইয়া। একই কারণে। জি, দিন যত যাবে রিলেট করাটাই হলো তোমার লার্নিং এর আউটকাম। ওদের তো ভাই অ্যাসাইটিস হয়ে যায়। হ্যাঁ, উইথ অ্যাকুমুলেশন অফ ওয়াটার ইন দি পেরিটোনিয়াল এরিয়া। এবার আসি হলো পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এটা তো আমরা বলছি এতক্ষণ পড়ছিলাম আমরা হেমোডায়ালাইসিস। এবার আসি হলো পেরিটোনিয়াল ডায়ালাইসিস। আচ্ছা, পেরিটোনিয়াল মাসেল বা পেরিটোনিয়াল এই বিষয়টা কি জানো কেউ? কখনো কি আমরা ব্যাচেলরে বোঝার চেষ্টা করছি অথবা জানার চেষ্টা করেছিলাম কখনো? যে কেউ জানো? কি বললেন পেরিটোনিয়াম। ভাইয়া? অ্যাবডোমিনাল কভারিং। হ্যাঁ, এই মূলত, আচ্ছা একটা স্টুডি দেখাই দিই। মূলত পেরিটোনিয়ামটা হলো যে তোমার এক প্রকার কি বলে তোমার আলাদা একটা এটা অনেকটা ওই যে এই ইয়ের একটা কাভার আর কি, বুঝছো? এক প্রকার কাভার বা পাতলা পর্দার মতো অনেকটা, যেটা তোমার অ্যাবডোমিনাল অর্গান গুলাকে প্রোটেক্টেড রাখে। মানে এই পেরিটোনি এই যে এই টোটাল আমাদের কি কিডনি, সরি কিডনি তো না, তোমার কি বলে ইন্টেস্টাইন, স্টোমাক, লিভার যা আছে এগুলা এই ইয়ের ভিতরে থাকে, তোমার এই কাভারের ভিতরে থাকে। মানে এগুলা স্প্লিন, যাতে, প্যানক্রিয়াস। হ্যাঁ স্প্লিন, প্যানক্রিয়াস, এগুলা কি হয় তোমার এই যেটা মানে ক্রস সেকশনে কাটছে দেখি এরকম দেখে, এইগুলা পুরোটা একটা কাভারের ভিতরে থাকে। এবং এই যে আমাদের লিভার স্কিন, সরি ইন্টেস্টাইন যে নাড়াচাড়া করে না, এই 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 স্যাকের ভিতরে, আই মিন এই পেরিটোনিয়াল স্যাক বা পেরিটোনিয়াল যে কাভার, এই কাভারের ভিতরে থেকে নাড়াচাড়া করে। তো এই জিনিস এই অ্যাবডোমিনাল অর্গান গুলাকে এই পেরিটোনিয়াল এবং অ্যাবডোমিনাল অর্গান গুলাকে আলাদা রাখে হলো পেরিটোনিয়াল মাসেলের মাধ্যমে। এবার এটা খুবই পাতলা একটা পর্দার মতো। আর এইটা মূলত থোরাসিক অর্গান এবং অ্যাবডোমিনাল অর্গান মূলত মেইন আলাদাভাবে রাখে হলো এই মূলত এই পেরিটোনিয়াল অর্গান গুলা, সরি পেরিটোনিয়াল মাসেলটা বা পেরিটোনিয়াল টিস্যু গুলা একত্রে। ঠিক আছে, তো এটাই মূলত বলার ছিল যে পেরিটোনিয়াল ডায়ালিসিস। এবং এখানে একটা কাজ হয়, সেটা হলো আম, কি বলে এই আম, আহ, কি বলে এই যে এই ইন্টেস্টাইনের যে পেরিস্টালটিক মুভমেন্ট হয় এই পেরিটোনিয়াল লেয়ারের ভিতরে থাকার ফলে ইন্টেস্টাইন যে নাড়াচাড়া করে না, এবং এর ফলে একটা মানে একটা ফ্রিকশন হয় ইন্টেস্টাইন টু ইন্টেস্টাইন। তো এগুলার ফলে তোমার কি বলে আহ, এই এগুলা যখন তোমার ইন্টারনালি মানে নাড়াচাড়া করে বা স্পেশাল মুভমেন্ট করে ফ্রিকশন হয়, তখন বাইরের অন্যান্য অর্গান যাতে ফ্রিকশনের উপরে কোনো প্রভাব ফেলতে না পারে, এই পেরিটোনিয়াল মাসেল মূলত এটা এনশিওর করে। মানে আলাদা এদেরকে একত্রিত রেখে এই লেয়ারের ভিতরে যা করে করুক, কিন্তু বাইরের কোনো অর্গান এটার উপরে চাপ প্রয়োগ করতে পারে না। এটা একটা ভালো কাজ করে এটা। তো এইখানে তোমার এই পেরিটোনিয়াল লেয়ারের ভিতরে তোমার ডায়ালাইসিস মানে ডায়ালাইসিস সরি ডায়ালাইজেড সলিউশন, আই মিন কি বলে যেই সলিউশন, এই যে দেখো আমি একটু দেখাই দিই। এই যে হলুদ একটা দাগ, এই হলুদ দাগটা হলো পেরিটোনিয়াল মাসেল। হ্যাঁ, এই যে এই হয়ে গেছে হলুদ অ্যাবডোমিনাল ওয়ালের ভিতর দিয়ে। এই এই মাসেলের ভিতরে সবই হলো অ্যাবডোমিনাল অর্গান ভিতরে। তো পেরিটোনিয়াল ডায়ালাইসিস হলো ওই যে পেট ফুটা করে তোমার ডায়ালাইসিস সলিউশন সরাসরি এই মাসেলের মানে অবডোমিনাল অর্গানের ভিতরে তো দেয় না, মানে ফাঁকা স্পেসে ডাইরেক্ট সলিউশনে ঢেলে দেওয়া হয়। হাইলি কনসেন্ট্রেটেড সলিউশন, মানে এখানে ডিফিউশন সিস্টেমটা কি বলে, হ্যাঁ এখানে অসমোসিস, সরি ডিফিউশন তো না, অসমোসিস ইয়েটা খুব সরি লো টু এখানে হইলো এখানে হইলো কোন পদ্ধতি
ইয়েটা হইলো লো হাই টু লো অসমোসিস না, হাই টু লো হাই টু লো না, ডিফিউশন। এখানে হয় হলো কম থেকে বেশি। অসমোসিস। হ্যাঁ, অসমোসিস হয় না, অসমোসিস রাইট, হ্যাঁ। অসমোসিস হয়, ডিফিউশন না, অসমোসিস হয়। এখানে ডায়ালাইসিস সলিউশনটা অধিক ঘনত্ব থাকে, আর এইদিকে চলে আসে তার মানে লো টু হাই, ইয়েস অসমোসিস। এখানে হয় এই পেরিটোনিয়াল ডায়ালাইসিসে অসমোসিস প্রক্রিয়াটা হয়। বিষয়টা হয় কি যে তোমার তোমার যে ডায়ালাইজিং সলিউশন মানে যে সলিউশনটা এখানে ব্যবহার করে এটা খুবই হাইলি কনসেন্ট্রেটেড থাকে। এটা পেরিটোনিয়াল স্পেসে অর্গানগুলোর যে ফাঁকা ফাঁকা জায়গায় থাকে এই জায়গাগুলোর ভিতরে দিয়ে দেওয়া হয়। তখন এর এই জায়গায় হোল ব্লাড বডির বিভিন্ন জায়গাতে ব্লাড গুলো এসে এই জায়গায় আসে। মানে এটা তো যেহেতু অধিক ঘনত্বে থাকে, কম ঘনত্বের ব্লাড গুলা এটার দিকে এসে যখনই আসে 30 মিনিটের মতো এখানে রাখা হয় এই ডায়ালাইজিং সলিউশনটা। তারপরে আবার আরেক সাইড দিয়ে তোমার এই টোটাল ব্লাডটাকে ওই পাইপের আরেকটা সাইড দিয়ে টেনে ওই ডায়ালাইজিং মেশিন দিয়ে এইভাবে ফিল্টার করে নেওয়া হয়, যেটাই আমরা এখন দেখবো এটাই দেখবো। হ্যাঁ, এখানে মূলত অসমোসিস প্রসেসটা করা হয়, ঠিক আছে। তো peritoneal dialysis, a cyclical process of introduction of dialysate solution, যেটা মানে যেই সলিউশনে ব্যবহার করা হয় ডায়ালাইসিসের জন্য, into abdominal cavity where peritoneum acts as a semi-permeable membrane between dialysate and blood in the abdominal vessel. Abdominal vessel এর পাশেই যেহেতু তোমার পেরিটোনিয়াল মাসেলগুলো লেয়ারগুলো মাসেলের ভিতরে মানে পেরিটোনিয়াল মাসেলের ভিতরে বিভিন্ন অর্গান, অ্যাবডোমিনাল অর্গান ইনক্লুডিং অ্যাবডোমিনাল ভেসেল সবই থাকে। তো এখানে মূলত এই সলিউশনটা দিয়ে দেওয়া হয়, আর এই মাসেলে পেরিটোনিয়াম যে মাসেল বা লেয়ার এটা সেম পারমেবল মেমব্রেন হিসেবে কাজ করে। ইন্ডিকেশন কোথায় এটা ব্যবহার করতে বেশি ইউজ হয়? Children who need dialysis, severe cardiovascular instability where gradual removal of fluid or waste product is desired. Yes. যখন তোমার সিরিয়াস লেভেলে কার্ডিওভাস্কুলার কোনো ইস্যু থাকে এবং যেখানে তোমার ধীরে ধীরে ব্লাডটাকে রিমুভ করে আনার প্রয়োজন উন্নত থাকে, তখনই মূলত পেরিটোনিয়াল ডায়ালাইসিস হয়। আমি দেখিনি, আমার ডায়ালাইসিস সম্পর্কে মানে অন হ্যান্ড এক্সপিরিয়েন্স খুবই কম, নাই বললেই চলে, কম বলতে নাই বললেই চলে, কারণ আমি এখানে কাজ করিনি। কন্ট্রাইন্ডিকেশন কি? রিসেন্ট অ্যাবডোমিনাল সার্জারি, পেরিটোনাইটিস অর ইমপেন্ডিং রেনাল ট্রান্সপ্লান্ট, এই কন্ডিশনগুলোতে তোমার আমরা এই পেরিটোনিয়াল ডায়ালাইসিস করতে পারি না। এবার আসি হইলো এইখানে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। ফারহানা, আমি জানি তুমি এটা পারবা, তোমাদের আগেও বলছিলাম, বাকিটা একটু বলার চেষ্টা করো। হ্যাঁ, পাইসানো একটু চুপ থেকো। ডায়ালাইসেট ফ্লুইড এখানে দেয়া থাকে হলো স্পেশালি প্রিপেয়ার্ড সলিউশন হুইচ কন্টেইনস, এবং এই পেরিটোনিয়াল ডায়ালাইসিস একটা স্পেশালি যে ফর্মুলেটেড একটা সলিউশন থাকে যেখানে থাকে হলো ইলেকট্রোলাইটস লাইক সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ল্যাকটেট এটসেট্রা, অসমোলারিটি অফ 1.5 থেকে 4.25% which controlled by the glucose concentration. Yes, এইখানে যেই ডায়ালাইসেট সলিউশনটা দেয়া হয় এটা হাইলি কনসেন্ট্রেটেড থাকে, বুঝছো, এবং হাইলি কন্ট্রোল গ্লুকোজ কনসেন্ট্রেশন, খুবই হাই কনসেন্ট্রেটেড গ্লুকোজ দেয়া থাকে। এবং আরেকটা জিনিস হলো যত বেশি হায়ার দ্য কনসেন্ট্রেশন গ্রেটার দ্য ওয়েস্ট রিমুভ, বুঝছো। এখানে 1.5 থেকে 4.25% এর যদি বেশিও দেওয়া হয়, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না আর এই যে এর থেকে বেশি দেওয়া হয় কিনা। তো সিস্টেমটা ছিল আমি কোশ্চেনে পাইছি এরকম যে হায়ার দ্য কনসেন্ট্রেশন গ্রেটার দ্য রিমুভ, যত বেশি অধিক ঘনত্ব সম্পন্ন যে ফ্লুইডটা দেওয়া হয় তত বেশি ইজিলি, তত বেশি ভালোভাবে বডির ওয়েস্ট প্রোডাক্টটা ওই যেহেতু বডির ব্লাডটা এখানে লো কনসেন্ট্রেটেড এবং যে গ্লুকোজটা দেওয়া সেটা হাই কনসেন্ট্রেটেড থাকে, এই জন্য লো টু হাই কনসেন্ট্রেশন এরিয়া দিকে ব্লাডটা চলে আসে, আর এর ফলে খুব ইজিলি ডায়ালাইসিস করা যায়। আর এই জন্যই বলছে যে দ্য হায়ার দ্য কনসেন্ট্রেশন গ্রেটার দ্য ওয়েস্ট রিমুভ। Potassium may be added as needed. Heparin added to dialysate solution to prevent clotting of catheter. Prophylactic antibiotic to prevent peritonitis. Insulin may be added to the dialysate for pediatric patients. Yes. এর কথা হলো
এই যে এখানে তোমার কি বলে হাইলি কনসেন্ট্রেটেড গ্লুকোজ দেওয়া হয়, হ্যাঁ, এটা একটা নির্দিষ্ট টাইম আছে, ধরো 30 to 45 মিনিট। এর বেশি রাখলে কি হওয়ার চান্স থাকে? কোন আইডিয়া আছে কারণ? হাইপারগ্লাইসেমিয়া। আচ্ছা, আর ত্বকের লাবণী নাই ওরা? ত্বকের বাহ, এখানে 30 to 45 মিনিট রাখার মানে রাখতে হয়, হ্যাঁ, হাইলি কনসেন্ট্রেটেড গ্লুকোজ। আচ্ছা আমি বলে দিই, বিষয়টা হলো অবশ্যই হাইপার গ্লাইসেমিয়া। কারণটা হয় কি, যখন তুমি এই 30 to 45 মিনিট না রেখে এর বেশি সময়, ধরো ঘন্টা রেখে দিলে, তখন হয় কি, তখন এটা এই প্রসেসটা আসলে অসমোসিস প্রসেস, হ্যাঁ, এই ডায়ালাইসিসের সিস্টেমটা হলো অসমোসিস প্রক্রিয়া। লং টাইম যখন থাকবে তখন এটা অসমোসিস না হয়ে পরে হয়ে যাবে আবার তোমার ডিফিউজ, অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে চলে যাবে। মানে কি, মানে দিছে হলো ফ্লুইড, বডির অন্যান্য ফ্লুইডটাকে টেনে বের করে নিয়ে আসে, কিন্তু এটা লং টাইম রেখে দিলে, আই মিন 30 to 45 গুলো নর্মাল নিয়ম, যেটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে এই পরিমাণ থাকবে, এই সময় থাকবে। এরপরে যখন তোমার রাখা হয়, তখন কি হয়, এই অধিক ঘন মানে পেরিটোনিয়াল এরিয়া থেকে এটা অন্যদিকে ছড়ায় যায়, এই হাইলি কনসেন্ট্রেটেড। এই জন্য এটা এর বেশি সময় রাখা হয় না। এটা একটা কোশ্চেনে পাইছিলাম। এই জন্যই বলে ইনসুলিন মে বি অ্যাডেড টু দি ডায়ালাইসিস ফর ডায়াবেটিক পেশেন্ট। এরপর পেরিটোনিয়াল ডায়ালাইসিস অ্যাক্সেস, the 10 cuff catheter is inserted 3 to 5 centimeter below the umbilicus. Umbilicus এর থেকে 5 সেন্টিমিটার নিচে, an area that is relatively avascular, এবং এই জায়গাটা কিন্তু তোমার avascular। আর এই জন্যই দেখবা আমরা নাভির জায়গার নিচে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওই যে কি বলে হেপারিন, বিশেষ করে আহ, ওই যে MHW, যেই অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো থাকে, ওটা ব্যবহার করি। খেয়াল করছো কার্ডিওভাস্কুলার পেশেন্টদের ক্ষেত্রে নাভির নিচে যে ইনজেকশন, এই কারণে এই জায়গাটা হলো এভাস্কুলার, এই জন্য। অ্যানেক্সোপেরিন। হ্যাঁ, অ্যানোক্সাপিড, LMWH, লো মলিকুলার ওয়েট হেপারিন, and has minimal fascicle resistance. Over a period of 2 weeks, tissue grow around the catheter cuff, which fix the catheter in place and prevent leakage and infection. এবং এই জিনিসটা হলো ওই যে আমাদের নাই, দেখাই, এই যে নাভির এখান দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, tissue। তারপর আসলে স্টেপস কিভাবে এই ইয়েটা দেওয়া হয়, মানে এই মানে ডায়ালাইসেট সলিউশন, মানে হাইলি কনসেন্ট্রেটেড গ্লুকোজটা কিভাবে দেওয়া হয়। প্রথমে আসলে ইনফ্লো মানে দেয়ার, মানে ইয়েটা, মানে কি বলে, হাইলি কনসেন্ট্রেটেড গ্লুকোজটা যখন ইয়েতে দেয়, পেরিটোনিয়াল এরিয়াতে দেয়, ফ্রি ফ্লো অফ ডায়ালাইসেট ফ্লুইড 1 to 2 লিটার। দেখো, এটা হলো ডায়ালাইসিস সলিউশন ব্যাগ। এইখান দিয়ে তোমার গ্লুকোজটা ঢুকে এখানে থামে। এটা যখন পুরো কমপ্লিট দেওয়া হয়ে যায়, তখন ক্ল্যাম্প করে রাখা হয়। তারপরে আবার এখানে 30 থেকে 35 মিনিট থাকার পরে এখানে বাই চ্যানেল, এটা বুঝছো, তো এখানে আরেকটা ব্যাগ দেওয়া থাকে, যেখান যেখান থেকে তোমার এই কি বলে তোমার, আরে মানে এই গ্লুকোজটা আবার এখান দিয়ে বের হয়ে আসে। এটা হলো সিস্টেম। তো এখানে এটা এই যে যাওয়ার যে সিস্টেম, এটাকে বলা ইনফ্লো। ফ্রি ফ্লো অফ ডায়ালাইসেট ফ্লুইড 1 থেকে 2 লিটার ইনটু পেরিটোনিয়াল ক্যাভিটি বাই গ্র্যাভিটি ওভার 5 to 10 মিনিট। এটা 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগে টোটালি যেতে। ডিউয়েল মিন্স অ্যালাউ ফ্লুইড টু রিমেইন ইন ক্যাভিটি 30 to 45 মিনিটস। ইয়েস, ডিউয়েল মিন্স যে সময়টা সলিউশনটা ক্যাভিটিতে থাকে, সেটা হলো ডিউয়েল।
এই টার্মগুলার স্পেসিফিক ভাবে বোঝার প্রয়োজন আছে, কোশ্চেনে মাঝে মাঝে পাওয়া যায়। হ্যাঁ, এটা যদি একদম না জানো মাথায় মিলাইতেই পারবা না। এরপর আসলে আউটফ্লো বা ড্রেন। Unclamp the outflow tube and allow to flow by gravity over 10 to 30 minutes. আচ্ছা, আরেকটা জিনিস, আচ্ছা এটা পরে বলবো। এবার আসলে নার্সিং কেয়ার। চেক ক্লায়েন্টস ওয়েট। ইয়েস, ক্লায়েন্টের মানে ডায়ালাইসিস হওয়ার আগের ওয়েট এবং পরের ওয়েটের সাথে একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে। যদি ডায়ালাইসিসের পরে পেশেন্টের ওয়েট বেশি থাকে, তার মানে ডায়ালাইসিস সলিউশন প্রপারলি বের হয় নাই, এটা ইন্ডিকেট করে। হ্যাঁ, বডি ফ্লুইড আরো অ্যাকুমুলেট হয়ে গেছে, এটা ইন্ডিকেট করে। তারপরে ভাইটাল সাইন এভরি 60 মিনিটস ডিউরিং ফাস্ট এক্সচেঞ্জ এন্ড আওয়ারলি দেয়ার আফটার, মানে এরপরে ঘন্টায় একবার। ওয়ার্ম ডায়ালাইসিস সলিউশন টু বডি টেম্পারেচার ইউজিং এ ডায়ালাইজার ওয়ার্মার প্যাড। ইয়েস, কেন এই ডায়ালাইজার সলিউশন গরম করে নেওয়া হয়? কারণ হলো ওয়ার্ম ডায়ালাইজার সলিউশন কিন্তু মানে অসমোসিস এবং ডিফিউশন এই রিলেটেড এর এফিকেসি বা এফেক্টিভনেস বাড়ায় দেয়। হ্যাঁ, আচ্ছা, আমরা সবসময় ব্যথা পেলে আগে কেন ঠান্ডা সেক দিই, এরপরে গরম সেক দিই? ঠান্ডা সেক দিলে কি হয়? এটা কি বলছি কি না? আচ্ছা, না বললে যারা জানো না তাদেরকে আবার একটু বলি, এটা কি না বললেও শুনে নাও, বললে তো বলছি। এই ঠান্ডা কম্প্রেস কিন্তু ওই জায়গায় ইনফ্লামেশন এবং সোয়েলিংটা কমায় দেয়। এটা ফার্স্ট 24 আওয়ার্স ঠান্ডা সেকই দেওয়া উচিত আর কি, সিস্টেম অনুযায়ী। এরপরে শুধুমাত্র অনলি ওয়ার্ম কম্প্রেসের মাধ্যমে তোমার ভ্যাসো ডায়ালেট হয় এবং ভেসেলস মানে ব্লাড সার্কুলেশন বাড়ে। ঠিক আছে, তো এই ওয়ার্ম কম্প্রেসের মাধ্যমে ইট হেল্পস টু ইমপ্রুভ এফেক্টিভনেস অফ অসমোসিস বা ডিফিউশন বাই ভ্যাসোডাইলেশন অফ দি পেরিটোনিয়াল সার্কুলেশন কজিং মোর এক্সচেঞ্জ। এই জন্য ডায়ালাইসিস সলিউশনটা একটু ওয়ার্ম করা হয়। অ্যাডমিনিস্ট্রেট ফ্লুইড অ্যালাউ টু ডিওয়েল ফর ইন্ডিকেটেড টাইম এন্ড দেন ড্রেন। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেট এই ফ্লুইড। লাইনটা থেকে কিন্তু বারবার কোশ্চেন করে যে জি, ওয়ার্মার দিবে কিনা। হ্যাঁ, এই জন্য তো ইম্পর্টেন্ট আছে ভাই, টিক চিহ্ন দিয়ে রাখ। আসলে যারা প্র্যাকটিস করে না সবাই মানে গতিবিধি সব একই, বুঝছো? এই জন্য তো ধরা যায়। তো অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা বললাম, তারপর অবজার্ভ ক্যারেক্টারিস্টিক্স অফ আউটফ্লো। ইয়েস, যেই ইয়েটা ডায়ালাইসিস সলিউশনটা মানে ড্রেইন হয়ে যাবে, সেটার ক্যারেক্টারিস্টিকটা কিরকম হতে হবে? ক্লিয়ার পেল ইয়েলো। যদি ওই সলিউশনটা ক্লিয়ার পেল ইয়েলো থাকে তাহলে নরমাল। আমরা অ্যাবনরমাল গুলো মাথায় রাখবো, হ্যাঁ, তাহলে বাকিগুলো এমনি মাথায় রাখবে। যদি ক্লাউডি হয়, এই আউটফ্লোটা যদি ক্লাউডি হয় তাহলে ইনফেকশন অথবা পেরিটোনাইটিস ইন্ডিকেট করে। ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। ব্রাউনিশ যদি হয় তাহলে বাওয়েল পারফোরেশন, আই মিন ইন্টেস্টাইন কোথাও মনে পারফোরেট হয়ে গেছে, যদি ব্রাউনিশ হয়। আর ব্লাডি হলে নরমাল ডিউরিং ইনিশিয়াল এক্সারসাইজ, এবং একটু ব্লাডি হলে এটা কিন্তু নরমাল। প্রাথমিক ইয়েতে এটা কিন্তু খুবই নরমাল। হ্যাঁ, এবং এটাও আসে ব্লাডি এবং ক্লাউডি। ক্লাউডি তো এটা হ্যাঁ, অনেকবার আসে অনেকবার আসে। জি, এটাই নরমাল। cloudy। এবং মনিটর ইনটেক এন্ড আউটপুট। এবং একটা জিনিস মাথায় রাখবা যে ডায়ালাইসিসের সময় আউটফ্লো শুড বি মোর দ্যান ইনফ্লো। এই রুলসটা লিখে রাখো। ডায়ালাইসিসে অবশ্যই আউটফ্লো শুড বি মোর দ্যান ইনফ্লো। এটা কিন্তু ব্লাডার ইরিগেশনও সেম, জানো? ব্লাডার ইরিগেশনও সেম। আর এই লাইনটা এক্স্যাক্টলি একদম কোশ্চেনেরই লাইন। এটা ক্যাপলানে পাইছো না? ক্যাপলানে পাইছিলা? কোন জায়গায় পেয়েছি জানি না, কিন্তু এটা কোশ্চেনেরই লাইন, এক্স্যাক্টলি কোশ্চেনের লাইন। জি, আউটফ্লো শুড বি মোর দ্যান ইনফ্লো।
কি আছে? লিখছে এটা কি? দাঁড়াও। উম, ও আছে তো। Outflow should be more than inflow. Outflow should be more than inflow. Also with CDI মানে কি বলে ব্লাডার ইরিগেশনের ক্ষেত্রে এটা সেম একই হেমোফিল্ট্রেশন এবার আসি হলো আম, এবার হলো কমপ্লিকেশন কি কি হতে পারে একটু দেখি অ্যাবডোমিনাল পেইন কমন ফার্স্ট ডিউরিং দ্য ফার্স্ট ফিউ এক্সচেঞ্জ ফ্রম পেরিটোনিয়াল ইরিটেশন তারপর ইনসাফিসিয়েন্ট আউটফ্লো যদি আউটফ্লো কম থাকে কজড বাই ক্যাথেটার ডিসপ্লেসমেন্ট out of the peritoneal area, pull colon or kink in the tubing. Kink means কোথাও যদি আটকে থাকে। Peritonitis যদি হয় কি from contamination of dialysate fluid or tubing. Atelectasis এবং pneumonia. From upward displacement of diaphragm due to increased intraperitoneal pressure with shallow respirations. Yes. বিষয়টা হলো এই পেরিটোনিয়াল এরিয়াকে আবার মানে আমরা অলরেডি বলে ফেলছি যে আমাদের অ্যাবডোমিনাল অর্গানগুলো থাকে হইলো এই পেরিটোনিয়াল স্যাকের বা পেরিটোনিয়াল নামক একটা পর্দার ভিতরে মানে অ্যাবডোমিনাল কাভারিং যেটা এটার ভিতরে থাকে তাই না কিন্তু থোরাসিক এরিয়া তো আছে থোরাক্স এবং অ্যাবডোমিনালটাকে সম্পূর্ণ সেপারেট করে রাখে এই ডায়াফ্রাম ডায়াফ্রাম নামক যে মেমব্রেন বা মাসল তো অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে যখন এই ডায়ালিসিস সলিউশনটা দেয় তখন এটা আয়তনে বাড়ে বেড়ে এই এই মানে কি বলে এই আরে ডায়াফ্রামের ওইখানে ইরিটেট করে হ্যাঁ বা ডায়াফ্রামের উপরে চাপ দেয় তো ডায়াফ্রামের নিচের থেকে যদি ডায়াফ্রামকে চাপ দেয় এই চাপটা মূলত যায় পড়ে লাংসের উপরে এই জন্য তখন অনেক সময় পেশেন্টের প্রপারলি তো মানে বুক ভরে মানে শ্বাস নিতে কষ্ট হয় তো এই কারণে হয় কি অনেক সময় এই যে ওই লাংগুলা লাংসের যে অ্যালভিওলাই ওইটা ঠিকমতো ডায়ালেট হয় না মানে ফুলে না পরে অ্যাটলেক্টাসিস এবং নিউমোনিয়া হওয়ার চান্স থাকে তো এটা মানে একটু আর আরেকটা জিনিস আছে যে দেখবা আমরা যখন শ্বাস নেই আমাদের পেট নিচের দিকে চলে যায় আর যখন শ্বাস ছাড়ি পেট উপরে দেয় এটা হলো এই এই ডায়াফ্রাম এই জিনিসটা করে আমরা যখন শ্বাস নেই তখন পেট নিচের দিকে নেমে যায় পেট ভিতর দিকে ঢুকে যায় ডায়াফ্রাম কি করে নিচের দিকে অ্যাবডোমিনাল অর্গানগুলোকে চাপ দেয় এবং লাংসকে এক্সপেনশন হওয়ার সুযোগ দেয় তো যেহেতু অ্যাবডোমিনের ভিতরেই কিছু দিয়ে ঢুকে অ্যাবডোমিন বড় হয়ে যেতেছে তো এটা মূলত আলটিমেটলি ডায়াফ্রামের উপরে চাপ দেয় আর ডায়াফ্রামের চাপ মানে এটা আবার ওই লাংসকে চাপ দেয় যার ফলে একটু অ্যাটলেক্টাসিস মানে অ্যাটলেক্টাসিস মিন্স তো কলাপস অফ অ্যালভিওলাই আর কি হ্যাঁ from upward displacement of diaphragm due to increased interperitoneal pressure with shallow respirations তারপরে hypoalbuminemia from protein loss through peritoneal membrane which can lead to hypovolemia আর হাইপোভোলেমিয়া হলে বিপি বাড়ে তাই না নাকি সাদিয়া লাবণী কি মনে হয় তোমার হাইপোভোলেমিয়া হলে বিপি বাড়ে জি অবশ্যই বিপি কমে বিপি কমা মিন্স ভলিউম কমে যায় তারপরে হলো হাইপার গ্লাইসেমিয়া এটাই তখন জিজ্ঞাসা করছিলাম যে ফ্রম হাই কনসেন্ট্রেশন গ্লুকোজ ইন ডায়ালাইসিস ফর প্রলং ডিউয়েল টাইম যদি এটা 45 মিনিটের বেশি থাকে তো এটা কোশ্চেন ব্যাংক টু কোশ্চেন ব্যাংক অনেস্টলি স্পিকিং এটা কোশ্চেন ব্যাংক টু কোশ্চেন ব্যাংক দেখো কত সিম্পল জিনিস তাই না না জানলে কত কত কিছু হয় এটা চাইলে তো উম, আমরা আমরা আমাদের এটা যখন আমি প্রথম জানছি আমি চিন্তা করতাম যে এটা আসলে যত বেশি রাখলে ততই তো ভালো কারণ আরো বেশি মানে ওয়েস্ট টাই না নিয়ে আসবে থাকলে তাই না এরকমই মনে হয়েছিল আমার প্রথম তো জানার পর আমার খুবই অবাক লাগছে কি কত ছোটখাটো জিনিসগুলো আমরা জানতাম না এতদিন যে এটা যত যদি কি বলে হাই কনসেন্ট্রেশন গ্লুকোজ ইন ডায়ালাইসিস প্রলং টাইম দেন ইট উইল লিড টু হাইপারগ্লাইসেমিয়া তারপর কন্টিনিউয়াস পেরিটোনিয়াল ডায়ালাইসিস বা সিএপিডি বলা হয় কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস এটা পোর্টেবল টাইপের আর কি হ্যাঁ এ টাইপ অফ peritoneal dialysis that can be performed by patient at home. Dialysis 3 liter delivered from a flexible plastic container through a permanent peritoneal catheter. Following the infusion, the bag is folded and tucked away
during a prolonged dual period of 3 to 4 hours, usually 4 cycles in 24 hours. আরেকটা আছে automated peritoneal dialysis like similar to CAPD, but it requires peritoneal cycling machine. এই দুইটা না পড়লে চলো, এখানে আমি কোনো কোশ্চেন আজ পর্যন্ত ফেস করিনি। এরপরে আসি হলো CAVH বা কন্টিনিউয়াস আর্টেরিও ভেনাস হেমোফিল্ট্রেশন। হেমোফিল্টারের নাম আমরা শুনছি, তাই না? হেমোফিল্টার, এই যে হেমোফিল্টার, এটা এটা এই হেমোফিল্ট্রেশন বা হেমোফিল্টারটা মোস্টলি ক্রিটিক্যাল এরিয়াতে বেশি থাকে। আমি আইসিইউতে দেখছিলাম। A type of renal replacement therapy which is similar to hemodialysis, unlike high depend, unlike কি বলে এইচডি মানে হেমোডায়ালাইসিস, তারপরে কন্টিনিউয়াস আর্টেরিওভেনাস হেমোফিল্ট্রেশন uses convection instead of diffusion to create positive hydrostatic pressure and filter the waste products. মানে হলো আমরা ইয়েতে আম, কি বলে এটাকে, আম, আরে হ্যাঁ, মনে আসছে না কেন, হেমোডায়ালাইসিসে আমরা ডিফিউশন প্রসিডিউরটা হয়, তারপরে পেরিটোনিয়াল ডায়ালিসিস অসমোসিস হয়। কিন্তু এই কন্টিনিউ সিএভিএইচ বা কন্টিনিউয়াস আর্টেরিও ভেনাস হেমোফিল্ট্রেশনে মূলত হাইড্রোস্ট্যাটিক প্রেসার মানে চাপ দিয়ে ব্লাডটাকে বের করে নিয়ে আসা হয়, এটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এবং এই চাপের মাধ্যমে তোমার ব্লাডটাকে ফিল্টারেট আউট করা হয়, এবং ইট ইজ ডান ইন ক্রিটিক্যাল ইউনিটস ফর অ্যাকিউট রেনাল ফেলিওর। এটা মোস্টলি অ্যাকিউট রেনাল ফেলিওর সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, মোস্টলি অ্যাকিউট রেনাল ফেলিওরে। এই লাইনটা থেকে কোশ্চেন পাইছি দুই একটা জায়গায়, ইটস ডান ইন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ফর অ্যাকিউট রেনাল ফেলিওর। এইবার এবার আসি হলো ইউটিআই সম্পর্কে একটু পড়াশোনা করি। ব্যাকটেরিয়াল ইনভেশন অফ দি ইউরিনারি ট্র্যাক্ট, কোনো কারণে যদি ব্যাকটেরিয়া ইউরিনারি ট্র্যাক্ট দিয়ে চলে যায় সেটা হলো ইউটিআই, ইউজুয়ালি কজ বাই ইকোলাই, এবং এটা খুবই আসে ইউজুয়ালি কজ বাই ইকোলাই। আর এই ইকোলাইর জন্যই কিন্তু মেইনলি হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। আচ্ছা এটা একটু পরে বলবো আর একটু। আচ্ছা এই ইকোলাইর জন্য একটা মোস্ট মানে একটা, যদিও রেয়ার একটা প্রবলেম হয় কিন্তু সিরিয়াস প্রবলেম, যদিও রেয়ার বাট সিরিয়াস যদি হয় আর কি। কারণ এই ইউটিআই যে পজিটিভ অর্গানিজম লাইক ইকোলাই, এটার জন্য এক ধরনের একটা তোমার একটা প্রবলেম হয়, এটা ইটস রেয়ার বাট সিরিয়াস, সেটার নাম হলো হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম নামক এই প্রবলেমটা হয়। এটা আরবিসি কে ডিস্ট্রয় করে দেয় এবং কিডনি ফেলিওর ঘটায়, বুঝছো এই প্রবলেমটাতে। দেখি এখানে আছে কিনা, আমার এক্স্যাক্টলি মনে এখানে আছে কিনা। ও আছে, hemolytic uremic syndrome. It is a rare but severe disease that affects the kidneys, which causes destruction of the RBC and kidney failure. Hemolytic uremic syndrome causes a complication of E. coli diarrhea. It is primarily a disease of infancy and early childhood. এটা সাধারণত তোমার একদম ইনফ্যান্ট এবং আর্লি চাইল্ডহুড এটা হইলেও এদেরই হয়। The clots clog the filtering system in the kidney and lead to kidney failure, which could be life-threatening. This damage can cause clots to form in the vessels. এবং hemolytic uremic syndrome characterized by triad of symptoms like কি microangiopathic hemolytic anemia, thrombocytopenia, acute renal failure, আর দরকার নেই এগুলা, এটা না জানলেও হয়। তবে হেমোলাইটিক সিনড্রোমটা জাস্ট একটু জানো, এটা রেয়ার কমপ্লিকেশন বাট সিরিয়াস, যদি হয় তাহলে সিরিয়াসলি প্রবলেম হয়। এবার আসি হলো যে তোমার ইউরিনারি ইউটিআই এর কি কি ফ্যাক্টর আছে। প্রথমেই আছে হলো স্ট্যাগনেশন অফ ইউরিন, মোস্টলি মেয়েরাদের ক্ষেত্রে এটা স্ট্যাগনেশন ইউরিন বলতে প্রস্রাব আটকে রাখে, স্ট্যাগনেশন অফ ইউরিন। আচ্ছা এই আরেকটু যাওয়ার আগে, সামনে যাওয়ার আগে আরেকটু শর্টকাট কিছু জিনিস বলি। সেটা হলো, যদি এখানে লেখা নাই বাট এগুলা পাওয়া গেছে, যে ইউরিনে যদি নাইট্রেট বেশি থাকে নাকি নাইট্রাইট
পাওয়া যায় সেটা ইউটিআই ইন্ডিকেট করে, এর আগেও বলছিলাম, বলো তো কে পারবে? ইউরিনে নাইট্রেট থাকলে ইউটিআই ইন্ডিকেট করে নাকি নাইট্রাইট থাকলে ইউটিআই ইন্ডিকেট করে? তাড়াতাড়ি বলো। বলবো? না, নতুনদের ভিতর থেকে দেখি ধরি। কি রে ভাই? এই লাবণী, এ, সাদিয়া, তৌকির, এই যে ইয়ে থাকলে নাইট্রাইট তাহলে ইউটিআই। নাইট্রাইট, ইয়েস, নাইট্রাইট যদি পাওয়া যায় ইউরিনে তখন এটা ইউটিআই ইন্ডিকেট করে। নাইট্রেট ওইটা দেখা যায় না। জি। তারপরে অবস্ট্রাকশন থাকলেও হয় অনেক সময়, যে ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন হলে, লাইক এই যে স্টোনের কারণে আর কি, হ্যাঁ। তারপরে আসছে হলো পুয়ার হাইজিন, এটা তারপরে ইনকন্টিনিউ, অনেক সময় আবার মানুষ ধরেই রাখতে পারে না, তাদের ক্ষেত্রে এটা হয়। তারপরে হাই রিস্ক ইন চিলড্রেন রিলেটেড টু শর্ট ইউরেথ্রা এন্ড ইজি কন্টামিনেশন, ইয়েস, যাদের তোমার ইউরেথ্রা ছোট এবং এবং দ্রুত, তাদের ক্ষেত্রে দ্রুত এটা কন্টামিনেটেড হয়ে যায় জায়গাটা, এই কারণে তাদের হয়। তার লো এস্ট্রোজেন লেভেল, ইয়েস, লো এস্ট্রোজেন কিন্তু যাদের যেসব মেয়েদের মানে হরমোনাল প্রবলেম আছে, লাইক লো এস্ট্রোজেন থাকে তাদের, এরা কিন্তু আমাদের এই যে ইউরিনারি ট্র্যাক্টের এখানে যে মিউকাস হয়, এটা মিউকাসটাকে প্রোডাকশন কমায় দেয়। আর এই মিউকাস যদি কম থাকে তখন কিন্তু নরমাল ফ্লোরাও প্রোডাকশনও কম থাকে। আর নরমাল ফ্লোরা কিন্তু আমাদের মানে গাট হেলথ, ইউরেথ্রা, এগুলোর জন্য ভালো ব্যাকটেরিয়া গ্রো করে। আর ভালো ব্যাকটেরিয়া যদি গ্রো করতে পারে তখন কিন্তু এই মানে খারাপ ব্যাকটেরিয়া গুলা বডিতে কোনো এফেক্ট ফেলে না। মানে কি, এস্ট্রোজেন কম থাকার ফলে মিউকাস কম থাকলে কি হয়, তোমার নরমাল ফ্লোরা উৎপাদনও কমে যায়। আর নরমাল ফ্লোরা উৎপাদন কমে যাওয়া মিন্স হার্মফুল ব্যাকটেরিয়া গ্রো করা বেড়ে যাওয়া। এটা দেখি কিনা, এটা মনে হয় আছে। দাঁড়াও। আহ, এই যে দেখো, ইউরিনারি স্টেসিস বা এই অবস্ট্রাকশন, যেটা অবস্ট্রাকশন মানে লাইক স্টোন হলে কিভাবে আমাদের ইউটিআই হওয়ার চান্স থাকে। ইউরিনারি স্টেসিস ইজ এ মেজর কন্ট্রিবিউটর ফ্যাক্টর ফর ইউটিআই অ্যাজ ইট ক্যান প্রমোট ব্যাকটেরিয়াল গ্রোথ। মানে স্টোন, একটা উদাহরণ দিলাম, স্টোন হলে কিভাবে ব্যাকটেরিয়াল গ্রোথ বাড়ায় দেয়। Urinary stasis can occur due to constipation. Constipation থাকলে এটা হতে can obstruct the bladder neck and prevent complete emptying of bladder. মানে urinary stasis বা stagnation of urine. মানে প্রস্রাব আটকে থাকে, ইউরিনারি ব্লাডারের ভিতরে থেকে যায়। আর ইউরিনারি ব্লাডারের ভিতরে মানে ইউরিনের ভিতরে যেহেতু আনওয়ান্টেড সাবস্টেন্স থাকতে পারে, থাকে আর কি, তো এটা যতক্ষণ বডিতে বেশি সময় ধরে থাকবে তত সময় ধরেই বডির জন্য ক্ষতিকর হিসেবে কাজ করবে। এই জন্য প্রস্রাব ধরলে দুধ দিয়ে বাথরুমে যাওয়া উচিত। তারপরে বিপিএইচ, অলরেডি আমরা জানি বিপিএইচ কি করে, আমাদের ইউরেথ্রাকে শ্রিঙ্ক করে দেয়, চাপায় দেয়। বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া, দেখি তো না। আচ্ছা, কি বলে বিপিএইচ কি হয়, যে প্রস্টেট যখন বড় হয়ে যায় তখন ওই ইউরেথ্রার উপরে চাপ পড়ে, ফলে কি হয় ইউরেথ্রা থেকে কম মানে স্লোলি ইউরিন বের হয় ইউরেথ্রা দিয়ে, ফলে কি হয় ওই কিছু বের হয় কিছু বের হয় না, যার ফলে ইউটি এর রিস্ক বাড়ে। আর রেনাল কিডনিতে যদি পাথর হয় তখন এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে পেশেন্ট যদি বিশেষ করে এলডারলি পেশেন্টদের ক্ষেত্রে এই জিনিসটা লিখে রাখো, কাজে দিবে, যে তোমার পেশেন্ট সিনিয়র সিটিজেন বা ওল্ড পেশেন্টরা যদি উইদাউট মানে আননোন কজ মানে কারণ ছাড়া যদি পেশেন্ট কনফিউজ থাকে, হ্যাঁ, তাহলে এটা কিন্তু ইউটিআই ইন্ডিকেট করে। এটা আমার এটা ইকরাম স্যার আমাদের বলছে। One of the main reasons for increasing confusion in disoriented বা elderly patient, urosepsis. আর আরেকটা জিনিস বলছিলাম, যে অনেক সময় এল্ডারলি পেশেন্টরা যদি উইদাউট এনি কারণ ছাড়া
যে তোমার যদি হঠাৎ করে ফেইন্ট হয়ে যায় সেটা কি প্রবলেম বলছিলাম? কেউই বলতে পারবে না? এটা আমি অনেকবার রিপিট করছিলাম। কারণ হ্যাঁ ছাড়া পারবো ফেইন্ট তো। হয়ে গেছে। ওইটা হচ্ছে ব্লক, এবি ব্লক। জি, এবি ব্লকের ক্ষেত্রে এই দাদা প্রবলেমটা ১-২ টা। এটা এবি ব্লক কি? এবি ব্লক। ঠিক আছে? কয় মিনিট আছে আর? আরেকটু কি আগাইতে পারবো? আমি জি ভাই, আজকে অনেক এনার্জি নিয়ে আসছি, আজকে পইরা সব শেষ করে দিবো। হ্যাঁ। বলেন। না, মানে ব্রেকের কথা বলতেছি আরকি। তো nitrates in urine indicates presence of E. coli. হ্যাঁ, a urinalysis can detect the presence of nitrates in the urine. Non-urine contains chemicals called nitrates. If bacteria enter the urinary tract, nitrates can turn into different similarly named chemicals called nitrates. সোজা কথা, ব্যাকটেরিয়া যদি ওই ইউরিনারি ট্র্যাক্টের ভিতরে ঢুকে যায়, মানে ই কোলাই যদি ঢুকে যায়, তখন এটা নাইট্রেটসে পরিণত হয়। আর নাইট্রেটস পাওয়া গেলে এটা ইন্ডিকেট করে, সোজা কথা, শেষ। এবার আসে হলো ম্যানেজমেন্ট রিলেটেড ইস্যু। ফাইন্ডিংস কি? ফ্রিকোয়েন্সি মানে ঘন ঘন প্রস্রাব হবে, আর্জেন্সি, হেমাচুরিয়া, ব্লিডিং ও থাকতে পারে, অ্যাবডোমিনাল পেইনও থাকতে পারে, এনুরেসিস মানে বিছানায় প্রস্রাব করে দেয়, লো গ্রেড ফিভার থাকে, ইয়েস পেশেন্টের লো গ্রেড ফিভার থাকে এবং ডাইসুরিয়া থাকে। মানে এরপর আসে হলো কি বলে ম্যানেজমেন্ট। অ্যান্টিবায়োটিক অন কালচারাল সেন্সিটিভিটি টেস্ট করে দেওয়া হয়। ব্যাকট্রিম বা ট্রাইমিথোপ্রিমাস সালফা মেথাক্সোজল। সালফা দেখো, সালফা মানে সালফার কন্টেনিং সাবস্টেন্স এই ড্রাগে আছে। আর যেগুলাতে সালফা থাকে সেগুলাই কি হয়, তাদের ফটোসেন্সিটিভিটি রিঅ্যাকশন থাকে। হ্যাঁ, এর আগে বলছিলাম। তারপরে কি সালফিসোক্সাজোল, তারপরে নোরফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, ন্যালিক্সিক অ্যাসিড, এইগুলা। তো মোস্ট ইম্পর্টেন্ট একটা ড্রাগ আছে যেটাকে নাইট্রোফিউরান্টোইন বলা হয়, নাইট্রোফিউরান্টোইন। এটা সম্পর্কে এখানে একটু কি ভাই, এই যে ইউটিআই দেয় ভাইয়া অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, ইউটিআই দেওয়া হয় নাইট্রোফিউরান্টোইন, এটা বেশি আসে, এই যে এটা বেশি আসে এই ড্রাগটা। তারপরে ইউরিনারি অ্যানালজেসিক মানে ব্যথার জন্য, এই যে ইউটিআই হলে পেইন হয় না, এটার জন্য। ফিনাজোপ্যারিডিন, খুবই কোশ্চেন আসে, খুবই। এবং সব মানে মোস্টলি তোমার ইউরিনারি ইউটিআই পেইনের জন্য এটা খুবই 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 বেশি কমনলি ব্যবহৃত হয়, ফিনাজোপাইরিডিন। আর এবং অ্যান্টিবায়োটিক হচ্ছে এই যে দেয়া যায় যে এই যে ফিনাজোপাইরাডিন আর হচ্ছে নাইট্রোফোনামিন, এই দুইটাই, এই হ্যাঁ দুই এই ইয়া, দুইটাই। তারপর কোনটা অ্যান্টিবায়োটিক, আবার কোনটা বেলা কোনটা অ্যানালিস। আচ্ছা আচ্ছা, না তবে আমার মনে থাকে যে ফিনাজোপাইরিডিন যে পেইনের জন্য, এটা মনে থাকে। আর নাইট্রোফিউরান্টোইন, ওই আমি যেকোনো একটা মনে রাখি আর কি। সবচেয়ে কোশ্চেন এই দুইটা আসলেই, কোশ্চেন মূলত এই দুইটাতে বেশি, কোশ্চেন করলে এই দুইটাই থাকে, হয় নাইট্রোফিউরান্টোইন অথবা ফিনাজোপাইরিডিন। আর ফিনাজোপাইরিডিন থেকে আরেকটা প্রশ্ন হয়, এইটা কিন্তু পেশেন্টের ওই যে ইউরিনটাকে অরেঞ্জ রেড কালার করে দেয়, এবং এটা নর্মাল। পেশেন্টের ইউরিনের কালারটা অরেঞ্জ বা রেড কালার করে, এবং এটা নর্মাল। ঠিক আছে, ভাইয়া কেটে যাবে। চলো আমরা একটা ব্রেক নিয়ে নিই, 10 মিনিটের ব্রেক, 10 মিনিট।